আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের রেকর্ডেড ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকের ক্লাসে ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল এই টপিকটা আলোচনা করব। গত ক্লাসে আমি ম্যাগনেটাইজেশন ইন ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করেছি, যেখানে আমি 8.3 ইকুয়েশন ইকুয়েশন ডেরাইভ করে দেখিয়েছিলাম, যেখানে বি হচ্ছে কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অবজার্ভ হয় বা উৎপন্ন হয়, আর এখানে এইচ হচ্ছে যে এক্সটার্নাল যে ফিল্ডটা দেওয়া হয়েছে সেটার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এম হচ্ছে ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যে ম্যাগনেটাইজেশন হচ্ছে তার মান। আর দুইটা অ্যাড করে যখন আমি মিউ নটের সাথে মাল্টিপ্লাই করবো, তখন আমি ওই বি এর মানটা পাবো, যে বিটা অবজার্ভ করা হচ্ছে ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ইকুয়েশন 8.33 ডিরাইভ করার পরে আমরা সেক্ষেত্রে আরো দেখেছিলাম যে আমাদের লিনিয়ার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এম এর সাথে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটাইজেশন এম, তার সাথে যে এক্সটার্নাল এইচ ফিল্ড দেওয়া হচ্ছে তার একটা রিলেশন দেখেছিলাম। সেখানে এম ইজ ইকুয়ালস টু কাই এম এইচ, যেখানে কাই এম হচ্ছে সাসেপ্টেবিলিটি অফ দ্য মিডিয়াম অর ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে সেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কতটুকু সাসেপ্টেবল বা কতটুকু সেন্সিটিভ। পরবর্তীতে আমরা 8.35 ইকুয়েশনে দেখেছিলাম যে বি বি এর সাথে এইচ এর যে রিলেশনটা, সেটা আমরা আহ, এভাবে প্রকাশ করতে পারি, যেখানে বি ইজ ইকুয়ালস টু কত, মিউ নট ইন্টু 1 প্লাস কাই এম ইন্টু এইচ। এক্ষেত্রে আমরা পরবর্তীতে 1 প্লাস কাই এম কে মিউ আর দ্বারা রিপ্লেস করি। মিউ আর কে আমরা বলেছি যে রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে। তো এই মিউ আর এবং কাইএম এর উপর বেস করে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালসকে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে আমরা আম, আম, বিভিন্ন টাইপে ফেলতে পারি বা ক্যাটাগরিতে ফেলতে পারি। তো সচরাচর আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেগুলো যেগুলোর এই যে সাসেপ্টেবিলিটি জিরো, অর্থাৎ সেখানে কোনো আসলে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটাইজেশনটা জিরো হবে। আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি, এম ইজ টু কাই এম এইচ, এক্ষেত্রে এইচ এর মান, আমরা যদি কাই এম এর মান জিরো হয় তাহলে এম এর মানটা জিরো। তাহলে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যদি সাসেপ্টেবিলিটি জিরো হয়, তাহলে সেটার ভিতর আসলে আমরা কোনো ম্যাগনেটাইজেশন ইফেক্ট আমরা অবজার্ভ করতে পারি না, অর্থাৎ সেটা আমরা তখন নন ম্যাগনেটিক হিসেবে বলতে পারি। ওকে। আর আর ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেগুলোকে বলবো যেগুলো কাইএমটা নন জিরো এবং মিউ ওয়ানটার মান ওয়ান ওয়ান কাছাকাছি বা ওয়ান থেকে কম বা বেশি, এরকম। তো আমরা এই দুইটি মান, অর্থাৎ কাই এম এবং মিউ আর এর মানের উপর বেস করে আমরা ম্যাটেরিয়াল গুলোকে নন ম্যাগনেটিক বা ম্যাগনেটিক এই টাইপের মধ্যে ক্যাটাগরিতে ফেলতে পারে। আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আছে আহ, সেগুলোকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি: ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। যদিও ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এগুলো স্বাভাবিক অবস্থায়, আমরা সেগুলোকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। আমি যদিও আসলে কোনো কিছু কাইএম বা মিউ আর, এই যে কন্ডিশনটা দেওয়া হয়েছে কাই এম ইজ টু জিরো, হ্যাঁ, আর মিউ আর ইজ টু ওয়ান, এটা আসলে ন্যাচারালি স্বাভাবিক মানে সাধারণত জিরো, কাই এমটা জিরো হয় না বা মিউ আরটা একদম ফিক্সড ওয়ান হয় না। তাহলে এই ক্ষেত্রে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আসলে তেমন নাই, অর্থাৎ কিছু না কিছু ম্যাগনেটিজম তার মধ্যে থাকে। তো আমরা সেভাবে ক্লাসিফাই না করে আমরা অন্যভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো আমরা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাদের বলবো? যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমাদের এই যে মিউ আর, যে রিলেটিভ পারমিয়াবিলিটি এর মানটা একের থেকে ছোট, অথবা একের কাছাকাছি হয়, অথবা একের থেকে ছোট হয়। এবং আমাদের সেক্ষেত্রে যে কাইএমটা এর মান হচ্ছে খুবই ছোট একটা নেগেটিভ ভ্যালু, কাইএম। অর্থাৎ আমি যদি বলি -0.00001, হ্যাঁ, এটার মানটা খুব ছোট এবং এটা একটা নেগেটিভ ভ্যালু। সেক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির মানটা নেগেটিভ হবে এবং আমাদের মিউ আর এর মানটা একের চেয়ে ছোট বা একের কাছাকাছি হবে। সেক্ষেত্রে আমরা ওই ম্যাটেরিয়াল গুলোকে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। আর প্যারাম্যাগনেটিক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেগুলোকে বলবো যেগুলো মিউ আর এর মানটা, অর্থাৎ রিলেটিভ পারমিয়াবিলিটির মানটা একের থেকে একটু বড় বা একের সমান। এবং আমাদের যে কাইএম এর মানটা এটা হচ্ছে ভেরি স্মল পজিটিভ নাম্বার। ওক্ষেত্রে আমি নেগেটিভ বলছিলাম, এটা পজিটিভ, মনে করো +0.00001। এই মানটা খুব ছোট একটা মান, তবে পজিটিভ ভ্যালু। অর্থাৎ আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ নেগলিজিবলি পজিটিভ ভ্যালু, অর্থাৎ কোনো একটা নেগলিজিবল পজিটিভ ভ্যালু। সেক্ষেত্রে আমাদের সাসেপ্টিবিলিটি যদি হয় এবং মিউ আর এর মানটা যদি একের কাছাকাছি বা একের থেকে একটু বড় হয়, তখন আমরা তাদেরকে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স বি তে টেবল B.3, এটাতে আমি যাচ্ছি, একটু পজ করে যাচ্ছি। আমরা সেখানে টেবলে দেখবো যে মিউ আর তারপর কাইএম এর মানের উপর বেস করে আমরা
কোন কোন ম্যাটেরিয়াল গুলোকে ডায়াম্যাগনেটিক, কাদেরকে প্যারাম্যাগনেটিক, কাদেরকে ফেরোম্যাগনেটিক বলতে পারে। আমি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাকে বলে একটু বলি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মিউয়ারের মানটা বেশি হবে, অবশ্যই একের থেকে বেশি হবে। এবং আমাদের কাই এম এর মানটা অবশ্যই অনেক বড় একটা ভ্যালু। অর্থাৎ আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির মানটা অনেক বড়। আমি তাহলে এই কেবল বি.3 তে যাচ্ছি, একটু পজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে টেবল বি.3 দেখছি। এখানে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে আমরা বিভিন্ন ক্লাসিফাই করতেছি। আর এক্ষেত্রে আমরা দেখছি তাদের যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মিউ আর এর মানটা একের কাছাকাছি এবং একের চেয়ে কম। আর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল এক্ষেত্রে একের চেয়ে বেশি হবে। এটা একটু, যে যেটা দেখা হচ্ছে অক্সিজেন, এটা আহ, অ্যানার্কি, অর্থাৎ আমাদের এক্সেপশন, যেটা একের চেয়ে কম। অর্থাৎ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের যে মিউ আর পারমিয়াবিলিটি, যে রিলেটিভ পারমিয়াবিলিটির মানটা একের থেকে বড়। আর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলেটিভ পারমিয়াবিলিটির মান একের চেয়ে ছোট। সেভাবে তুমি ওই ইকুয়েশনে বসে আমরা জানি এই ক্ষেত্রে মিউ আর এর সাথে আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির একটা রিলেশন আছে। আমরা জানি মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাই কাই এম। তো সেক্ষেত্রে যদি কাই এম এর মানটা বের করতে চাও, তাহলে তুমি দেখবে এটা অবশ্যই ক্ষেত্রে নেগলিজিবল নেগেটিভ আসবে ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে। আর প্যারাম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এটা নেগলিজিবল পজিটিভ ভ্যালু আসবে। আর ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে আমরা যে মিউআরটা দেখতেছি, এটা মানটা অনেক বড়। যেমন কোবাল্টের ক্ষেত্রে 250, নিকেলের ক্ষেত্রে 600, সফট আয়রনের ক্ষেত্রে 5000, সিলিকন আয়রনের ক্ষেত্রে 7000। আর যদিও এই মিউআর এর মানটা আসলে এরকম ফিক্সড তেমন না, এটা ভেরি করে। কিন্তু ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে আমাদের এই যে মিউ আর এর মানটা মার্কারের জন্য এই যে 0.99996, এটা সবসময় ফিক্সড। কিন্তু আমাদের ফেরোম্যাগনেটিক পদার্থের জন্য এই যে মিউ আর এর মানটা, বা যেমন আয়রনের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম হয়। আমরা সেটা আমাদের আবার থিওরিতে পড়বো, দেখি আমরা সেখানে যাচ্ছি। ওকে, আমরা আমাদের মূল পড়ায় আসি। এবার আমরা ডায়াম্যাগনেটিজমের নিয়ে আলোচনা করি। ডায়াম্যাগনেটিজম occurs when the magnetic fields in a material that are due to electronic motion or orbiting and spinning completely cancel each other. মনে করো একটা ম্যাটেরিয়াল আছে, দেখো সেই ম্যাটেরিয়ালের যে অ্যাটমিক লেভেলে যদি গিয়ে তুমি দেখো, সেক্ষেত্রে এই যে ইলেকট্রনের মোশনের জন্য, অর্থাৎ ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে বা নিজ অক্ষের ঘুরতেছে, সেটার জন্য যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হচ্ছে, সেটা আটটা ইলেকট্রনের দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। তো নিট লেভেলে, অ্যাটমিক লেভেলে কোনো আসলে কি নাই, ম্যাগনেটিক মোমেন্ট নাই। তো ম্যাগনেটিক মোমেন্ট যেহেতু জিরো, তাহলে সেক্ষেত্রে এটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা উইকলি এফেক্টেড হবে। আহ, এক্ষেত্রে আমরা যেমন ধরুন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে বিসমাথ, লিড, কপার, সিলিকন, ডায়মন্ড, সোডিয়াম ক্লোরাইড, এগুলোর জন্য আমরা যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এর মানটা কিন্তু অনেক কম, 0.00001। অর্থাৎ শূন্যের পরে পাঁচটা শূন্য পর চারটা শূন্য, এরপর ওয়ান। তো আমরা আহ, এটার মান অনেক কম এবং নেগেটিভ একটা ভ্যালু। এবং সেক্ষেত্রে আমরা যদি মিউ আরটা হিসাব করি, তাও একের চেয়ে কম থাকবে। আর আমাদের পারফেক্ট ডায়াম্যাগনেটিক পদার্থ বলতে আসলে আমরা সুপার কন্ডাক্টরকে বুঝি। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কাই এম এর মানটা হবে -1, এবং আমাদের যে মিউ আর এর মানটা জিরো থাকবে। তার মানে আমরা যদি সুপার কন্ডাক্টরকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, সেখানে যে বিটা উৎপন্ন হবে, সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মানটা জিরো হবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা আসি প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে। প্যারাম্যাগনেটিজম পদার্থ যেগুলো আছে, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, এগুলো অ্যাটমিক লেভেলে কিছুটা মোমেন্ট আছে। ফলে আহ, যদিও অত বেশি না, তবে ডায়াম্যাগনেটিক পদার্থের মতো একদম যে জিরো হবে এমন না। অর্থাৎ ডায়াম্যাগনেটিক পদার্থ থেকে বেশি আছে, এবং সেটা অত বেশিও না। হ্যাঁ, তো আমরা ওই মোমেন্ট যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেবো, ম্যাগনেটিক ফিল্ডটা উইকলি সেটা ইফেক্টেড হবে। এবং সেক্ষেত্রে যে সাসেপ্টিবিলিটি মানটা পজিটিভ, তবে মানটা অনেক কম। এটা হচ্ছে 0.1, মানে একের পরে যে শূন্যের পর পাঁচটা শূন্য, এরপর ওয়ান। আর এটা হচ্ছে পাঁচটা তিনটা শূন্য, এরপর ওয়ান। তো এর মানটা অনেক কম, এবং আমাদের মিউ আর এর মানটা একের থেকে একটু বেশি। এবং এটা অবশ্যই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার পরিবর্তন হলে আমাদের এই যে প্যারাম্যাগনেটিক প্রপার্টিটা কি হয়, বেরি হয়। এবার আমরা ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে বলি। ফেরোম্যাগনেটিক পদার্থ সচরাচর সেগুলো যেগুলোর হচ্ছে আসলে অ্যাটমিক লেভেলেও থাকবে, এবং সেটা অ্যাটম মিলে যখন একটা ডোমেন তৈরি করে, ওই ডোমেনের মধ্যেও তার একটা প্রপার্টি থাকবে। তবে নিট একটা ম্যাটেরিয়াল গুলো অনেকগুলো ডোমেনে ভাগ করা আছে, তোমরা ডোমেন থিওরি পড়ছো ইন্টারমিডিয়েটে।
আহ, সেখানে বিভিন্ন সেগমেন্টে ম্যাগনেটিক প্রপার্টি থাকলেও নিট কিন্তু ম্যাগনেটিক কোনো প্রপার্টি থাকে না। কিন্তু সেটাকে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আনা হয় তখন তার ম্যাগনেটিক প্রপার্টিটা প্রবল হয়। আমরা সেটাকে দেখি, এই যে তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মানটাও অনেক বেশি থাকে। তো ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কিছু প্রপার্টি আছে, দে আর ক্যাপাবল অফ বিং ম্যাগনেটাইজড বাই ভেরি স্ট্রংলি বাই এ ম্যাগনেটিক ফিল্ড। আমরা যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্থাপন করব, তো এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্থাপন করলে সেটা যেহেতু ম্যাগনেটাইজ হবে, ম্যাগনেটাইজ হলে আমাদের বি এর মানটা আমরা যে 8.33 ইকুয়েশন যেটা দেখছিলাম সেটা অনুযায়ী একটা বড় মান পাওয়া যাবে, কারণ এম যেহেতু আবার এইচ এর উপর নির্ভর করতেছে। আমাদের এম ইজ ইকুয়ালস টু 8.34 যে ইকুয়েশনে দেখাচ্ছে এম ইজ ইকুয়ালস টু কাই এম। এইচ আর একটা ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এই যে কাই এম এর মানটা অনেক বেশি, তাহলে এই এম এর মানটা বড় হবে, তাহলে বি এর মানটাও বেশি হবে। ওকে, আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি। এই যে আমাদের একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা সেটা ম্যাগনেটাইজ হবে, এবং দেয়ার রিটেন এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ দেয়ার ম্যাগনেটাইজেশন হোয়েন রিমুভ ফ্রম দ্য ফিল্ড। আমরা যদি এক্সটার্নাল ফিল্ডে সরাই দিই, তার ওই যে ম্যাগনেটাইজেশন যে ইফেক্টটা এটা থেকে যাবে, ফলে আমরা বি এর মানটা তখনই পাবো। অর্থাৎ ওটার যদি আমি এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড দিই তখন সেটা ওরিয়েন্ট হয়ে একটা বি পাওয়া যাচ্ছে। এবার আমরা যখন সরাই ফেলবো তখন এইচ চলে গেল, এইচ চলে গেলেও আমাদের ওই যে এম এর মানটা থেকে যাবে কিছুটা। এম এর মান যখন থেকে যাবে তখন আমাদের এই যে বি ইজ টু, তখন আমাদের একটা মান থাকবে, এটা আমরা তখন রেসিডুয়াল ম্যাগনেটিজম হিসেবে দেখতে পারি। আমরা গ্রাফ দেখে ব্যাখ্যা করলে আরো ক্লিয়ারলি এটা বোঝা যাবে। আর হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থকে তুমি যদি কুড়ি টেম্পারেচার আর এর চেয়ে বেশি নিয়ে যাও তাহলে সেটা ফেরোম্যাগনেটিক পদার্থ শো করে না। হ্যাঁ, এটা তখন ইয়া হয়ে যায়, নর্মাল ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক পদার্থের মতো আচরণ করে। আমরা এক্ষেত্রে দেখতেছি যখন লোহার ক্ষেত্রে যখন তুমি টেম্পারেচার 770 ডিগ্রি সেলসিয়াসে তুলো তখন তার মধ্যে ওই যে ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা আর থাকে না, অর্থাৎ সেটা আমরা তার ম্যাগনেটিজমটা হারাই। এবার আমরা একটু দেখি, সেটা হচ্ছে দে আর নন লিনিয়ার। তারা লিনিয়ার না। লিনিয়ার মিন্স হচ্ছে আমাদের এই যে আহ, আমরা ইকুয়েশনে একটু আসি। ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর মানের সাথে এম এর মানটা কি হয়, লিনিয়ারলি ভেরি হয়। মানে যদি এইচ মানে এখানে কাই এম এর মানটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইচটা বাড়ালে এমটাও বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে আসলে এই এই কাই এম যেটা দেখতেছো এটা কিন্তু আসলে কনস্ট্যান্ট না, এটা কিন্তু চেঞ্জ হয়। তো এটা চেঞ্জ হলে আমাদের যে মিউআরটাও চেঞ্জ হবে। আমরা জানি কাইএম এর সাথে মিউআর এর একটা সম্পর্ক রয়েছে, আমরা যেটা ইকুয়েশন 8.37 দেখেছি। তাহলে এই যে এইচ এর প্রপোর্শনাল হিসেবে বা লিনিয়ার হিসেবে দেখছি, অর্থাৎ এম এর সাথে এইচ এর যে লিনিয়ার সম্পর্ক দেখছি সেটা আসলে ভ্যালিড না আর কি। হ্যাঁ, তো সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যখন এখানে নিকেলের ক্ষেত্রে আমাদের মিউআর 50 হতে পারে, আবার 600 এর মাঝখানে আর যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, কাজে মিউআরটা যখন বেরি হচ্ছে তার মানে বি এর সাথে যে এইচ এর সম্পর্ক যেটা ওই ইকুয়েশন গুলোর ধাপে ধাপে আছে, আমরা যদি এখানে দেখি এই যে বি এর সাথে যে এইচ এর যে সম্পর্কটা মিউ নট মিউ আর, তো মিউ আরটা যদি কনস্ট্যান্ট কোনো টার্ম না হয় তাহলে আমাদের বি এর সাথে এইচ এর যে লিনিয়ার রিলেশন এটা কিন্তু আর থাকে না। আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি। এবার আমরা যদি এখানে টেবলটা দেখি, এখানে টেবলে এসে ক্লাসিফিকেশন দেখানো হচ্ছে এবং আমি এরকম যেগুলো আলোচনা করেছি সেগুলো। এবার আমি বিএইচ কার্ভ নিয়ে একটু আলোচনা করি। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে তুমি যখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল করে রাখবে, তুমি যত এইচ বাড়াচ্ছ সাথে সাথে বি এর মানটাও কি আস্তে আস্তে বাড়তেছে। বাড়তে বাড়তে এ তুমি এইচ এর একটা মানের জন্য আর বি এর মানটা বাড়তেছে না, তখন স্যাচুরেট হয়ে গেছে। এবার তুমি যদি এইচটাকে জিরো করে দাও, এক্সটার্নাল ফিল্ডকে জিরো করে দাও, দেখো তখন কিন্তু ওই বিটা মানে এই কার্ভটা ফলো করে না। তখন তুমি এইচ এর মানটা যখন আস্তে আস্তে কমাচ্ছ তখন এইভাবে কমতেছে না, সেটা আস্তে আস্তে এই লাইনটা ফলো করতেছে। পরে তুমি যখন এক্সটার্নাল কোনো এইচ দাওই নাই তখন কিছু কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে গেছে, এটা বি আর থেকে গেছে। এখন তুমি এটাকে আবার জিরো করতে, বি এর মানটা জিরো করতে, তখন তোমাকে আবার উল্টা দিক থেকে আহ ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিতে হবে। অর্থাৎ তুমি আগে যেদিকে কারেন্ট ফ্লোর মাধ্যমে কপারের কারেন্ট ফ্লোর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতে, এখন উল্টা দিক থেকে তৈরি করতে হবে। দেখবে যে তখন একটা নির্দিষ্ট মান এসে এসে মানে এস সি অপোজিট দিকে দিলে একটা নির্দিষ্ট মান এসে এটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। আমাদের যে ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আর কোনো কি নেই, ম্যাগনেটিক ফ্লাক্স ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির মান জিরো হয়ে গেছে। এবার তুমি যখন আরো এইচ এর মানটা উল্টা দিক থেকে বাড়তে থাকবে তখন বি এর মানটাও কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। উল্টা দিক থেকে বাড়তে থাকবে, কমতে থাকবে না, উল্টা দিকে বাড়তে থাকবে। আগে যে পোলারিটি ছিল মানে একটা ডিরেকশন ছিল, এখন অপোজিট দিক থেকে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে আবার স্যাচুরেট হয়ে যাবে, আবার কমতে কমতে তুমি যখন আবার এইচ থেকে আবার জিরো করবে, হ্যাঁ মানে তখন কি হবে, এটা আসলে মানে উল্টা দিকে তুমি একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম পাবে আগেরটার ঠিক অপোজিট দিকে। এভাবে
তুমি আবার বাড়াও, বাড়তে বাড়তে যখন তুমি এই সিতে আসবে তখন আবার বি ফিল্ডের মানটা ওই বি আর থেকে মাইনাস বি আর থেকে বিতে পড়বে। আমরা তখন আবার যখন চেঞ্জ করবো তখন এরকম আসলে ওভারঅল ওভারঅল একটা আমরা কি পাবো, লুপ পাবো। এটাকে আমরা বলি হিস্টেরেসিস লুপ। আশা করি তোমরা সেটা আগেও পড়েছো ফার্স্ট সেমিস্টারে। এখানে সেটা আসলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস দেখতেছি, একটা নর্থ পোল এবং সাউথ পোলে যে ম্যাগনেটিক ফোর্স লাইন কাজ করতেছে, ভেতরে মনে করে একটা কম্পাস আছে, তুমি চাচ্ছ যে এই কম্পাসটা এই ম্যাগনেটিক ফিল্ডের আওতা মুক্ত থাকবে। তখন তুমি যখন এর উপর একটা আয়রনের শিল দেবে, আয়রনের শিল্ডে আমরা জানি আয়রনের পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অনেক বেশি। তখন কি হবে, ওই ফোর্স লাইন গুলো এদিক দিয়ে ক্যারি হয়ে এদিক দিয়ে চলে যাবে। মানে এদিক দিয়ে যেটা সোজাসুজি চলে যাওয়ার কথা, এই যে ম্যাগনেটিক নিডলের ভিতর দিয়ে যাওয়ার কথা, তার ভিতর দিয়ে না গিয়ে সেটা কি হবে, একটু ঘুরে যাবে। এটা আমরা কম্পাস বলতে পারি। তখন আমাদের ভিতরে যে কম্পাসটা রয়েছে সেই কম্পাসটা আনএফেক্টেড থাকবে। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। তো তোমরা যদি এই টপিকটা একটু মনোযোগ সহকারে পড়ো, এই যে 8.6, এখানে আর কোনো কনফিউশন থাকবে না। তো আশা করি তোমরা এটা পড়বে এবং তোমরা তোমাদের খাতায় নোট করবে। ধন্যবাদ সবাইকে।